ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট কপিটা আছে, এই জাজমেন্ট কপিতে কি কি ইম্পর্টেন্ট জিনিস বলা আছে সেটা আমি তোমাদেরকে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে যে এই 26,000 চাকরি বাতিল হয়েছে, দেখো সেই 26,000-এর মধ্যে কোন কাদের চাকরিগুলো বাতিল হয়েছে তোমরা এখানে কিন্তু একদম ক্লিয়ারলি দেখিয়ে দেবো আমি। তার সঙ্গে সঙ্গে অনেকে তোমরা অনেক নিউজ দেখে নিয়েছো, বাট এখন যেটা সব থেকে প্রাইম ব্যাপার সেটা হচ্ছে যে স্যার যাদের চাকরিগুলো বাতিল হয়ে গেল তারা আবার যে তাদের নতুন রিক্রুটমেন্ট হবে, সেই নতুন রিক্রুটমেন্টে যারা আমরা নতুন ভাবে বিএড করেছি তারা কি আবার চাকরিতে বসতে পারবো? ঠিক আছে, দেখো গ্রুপ সি গ্রুপ ডি আছে। গ্রুপ সি তোমার যেটা হচ্ছে তোমার গ্রুপ সি গ্রুপ ডি তে তোমরা নিশ্চয়ই জানো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে তোমার যারা হচ্ছে পাস করে তারা কিন্তু এই এক্সাম গুলো কিন্তু বসতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে স্যার তাহলে এই গ্রুপ সি গ্রুপ ডি তে যারা আমরা রিসেন্টলি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছি, যাদের 18+ বয়স হয়ে গেছে, তারা কি এই পরীক্ষায় আবার বসতে পারবে? সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। চলো শুরু করছি। শুরু করার আগেই তোমরা রিসেন্টলি জানো যে জাজমেন্ট দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিন্তু তোমার প্রেস কনফারেন্স করেছিল নবান্নে, এবং সেই প্রেস কনফারেন্সের মধ্যে কিন্তু বলে দিয়েছে যে 1,00,000 চাকরি কিন্তু আছে, রেডি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। 1,00,000-এরও বেশি ভ্যাকেন্সি কিন্তু আছে, শুধুমাত্র এই কেসটার জন্য কিন্তু তিনি রিক্রুটমেন্ট দিতে পারছিলেন না, সেটা কিন্তু বলেছেন উনার কথাই। ঠিক আছে, তো দেখা যাক সেই যে 1,00,000 ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি কবে ফর্ম ফিল আপ শুরু হয় সেটাই আমাদের কাছে প্রশ্ন, এবং আমরা দেখতে চাই, আমরা চাই, কারণ 2016 সাল থেকে কিন্তু চাকরি টোটালি বন্ধ আছে। এতে কিন্তু এখন যারা কাঁদছে, অনেকে বলছে যে স্যার প্রচন্ড কাঁদছে যারা, আমিও দেখলাম যে নিউজে প্রচন্ড কাঁদছে যাদের চাকরি বাতিল গেছে। দেখো তাদের প্রতি আমার কিন্তু সহানুভূতি একদম 100% আছে, বাট একটা কথা বলো তো দেখি, যারা 2016-র পর থেকে কোনো এক্সাম দেওয়ারই সুযোগটা পাচ্ছনি তারা কি কাঁদেনি? তাদের কি কোনো পরিবার নেই? তাদেরও তো পরিবার আছে, তো তাদের জন্য তো ফ্রেশ রিক্রুটমেন্ট প্রয়োজন না? তো যাই হোক, সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে, সেই রায়কে আমাদের সবাইকে মেনে নিতে হবে। ইভেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলেছেন যে আমি এই রায়কে কিন্তু মেনে নিয়েছি, এবং উনি কিন্তু এটাও বলেছেন যে যাদের চাকরি গেছে, আর আমি আমার পক্ষ থেকেও বলবো যে যাদের চাকরি গেছে তারা কিন্তু মন খারাপ করবে না। দেখো নিশ্চয়ই কোনো জিনিস একটা যারা করাপ্ট ভাবে চাকরি পেয়েছিল তাদেরকে বাতিল করার জন্যই কিন্তু এই প্রসেসটা হয়েছে। ঠিক আছে, বা এই ক্ষতিটা তোমাদের কিন্তু হয়েছে যারা ফ্রেশ ভাবে রিক্রুটমেন্ট পেয়েছিলে। ঠিক আছে, এখন তো কিছু করার নেই, তোমাকে মেনে নিতেই হবে, কারণ সেই সময় যারা আমাদের যে প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন উনি কিন্তু জানো প্রচুর করাপশনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন, যে কারণে আজকে এই সমস্যাটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই ফলটা কিন্তু তোমাদেরকেও ভোগ করতে হচ্ছে। ঠিক আছে, এবং আমার যারা যারা নতুন রিক্রুটমেন্টের জন্য বসে আছে তারাও কিন্তু এই ফলটা ভোগ করছে। দেখো একটু দেখে নাও, আমি আগে জাজমেন্ট কপিটা দেখে নিই, তারপরে তোমাকে আমি কিন্তু বলবো। দেখো কি আছে, দেখো একদম পরিষ্কার ভাবে লেখা আছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10। আচ্ছা 1 মিনিট দেখে নিলাম, দেখে নাও একবার, দেখে নাও যে কোনটা কত কি চাকরি বাতিল গেছে সেগুলো একটু দেখে নাও। দেখো এই হচ্ছে 12,905, এটা অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10। 11-12 দেখো 5,712, এবং নন টিচিং স্টাফ যেটা গ্রুপ সি সেটা কত 2,067, এবং 3,956 এটা হচ্ছে গ্রুপ ডি। তাহলে এই চাকরিগুলো কিন্তু বাতিল হয়েছে, বোঝা গেল। এবারে প্রশ্ন যে স্যার 2016-তে অনেকে এক্সাম দিয়েছিল যাদের এখন কোনো অ্যাডমিট কার্ড নেই, মানে কোনো প্রুফই তাদের কাছে কিন্তু নেই। ঠিক আছে, অনেকে আছে, আবার অনেকে হয়তো যত্ন সহকারে সেটাকে রেখে দিয়েছে। ঠিক আছে, এখন দেখো যারা রাখেনি, এবার কিভাবে তাদেরকে এই রিক্রুটমেন্টে আবার প্রসেস করাবে সেটা একটা কিন্তু বিশাল প্রশ্ন চিহ্ন আর কি। ঠিক আছে, তো আরো একটা সব থেকে বড় প্রশ্ন চিহ্ন এটাই যে
যারা অনেকে ভাবছে যে স্যার আমরা নতুন যারা পাস করেছি, ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিএড করে বসে আছি, তারা কি এই চাকরিতে বসতে পারবো? পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখলাম বলে দিয়েছেন যে না, তারা কিন্তু ওই পুরনো রিক্রুটমেন্টে তারা কিন্তু এক্সাম দিতে পারবে না। যেহেতু তুমি 2016 সালে তোমার কিন্তু বিএডও হয়নি, ডিএলএডও হয়নি, বা তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করোনি, সুতরাং কিন্তু যারা সেই সময় এক্সামটা দিয়েছিল তারাই কিন্তু অগ্রাধিকার পাবে এবং তারাই কিন্তু এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, এবারে সেই সময় দেখা গেল যে যারা যারা ফর্ম ফিল আপ করেছিল, যারা যারা এক্সাম দিয়েছিল, তারাই কিন্তু এক্সামটাতে বসতে পারবে সম্ভবত। এবারে অনেকে আছে যাদের বয়স পারিয়ে গেছে, দেখো বয়স পারিয়ে গেলেও কিন্তু এজটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে, সেটা কোনো চিন্তার কারণ নেই। বাট এখন যেটা সব থেকে বড় প্রশ্ন যে স্যার আমাদের যারা নতুন রিক্রুটমেন্টের জন্য বসে আছি, আমাদের ভ্যাকেন্সিটা কবে বের করবে? দেখো 2026-এ কিন্তু ভোট আছে, ঠিক আছে, সরকার কিন্তু বলছে, সদর্থক ভাবেই বলেছে যে আমরা কিন্তু 1 লক্ষেরও বেশি কিন্তু ভ্যাকেন্সি রেখেছি এবং সেটাই কিন্তু চাকরি দিয়ে আমাদের কিন্তু উদ্দেশ্য আছে। দেখো যদি কোনো কারণে না দেয়, তখন বুঝতেই পারছো তার প্রভাব কিন্তু একটা ভোটে অবশ্যই পড়বে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে সমস্ত যে প্রকল্প চালু করেছে, সে প্রকল্পের কিন্তু কেউ বিরোধিতা করেনি। যারা এডুকেটেড স্টুডেন্ট তারা কিন্তু কেউ বিরোধিতা করেনি, বাট তারা কি চাই? তারা চাই চাকরি। সমস্ত সবকিছুই থাকবে, বাট চাকরি দিতে হবে। কারণ চাকরি দেখো আমি দেখছিলাম যে একজন যাদের চাকরি গেছে, এক একজন দেখলাম যে তার 5 জন 6 জন পুরো ফ্যামিলি মেম্বারকে কিন্তু একটা চাকরির মাধ্যমে কিন্তু সে সেফ রেখেছে, সুরক্ষিত রেখেছে, বা তাদের যে অন্ন বস্ত্র সমস্ত কিছু কিন্তু সে তুলে দিতে পারছে। ঠিক একই রকম যারা শিক্ষিত হয়েছে, যারা পড়াশোনা এতদিন করছে, তারা কিন্তু এই দিনটারই কিন্তু অপেক্ষায় আছে যে চাকরি কিন্তু আমরা পাওয়ার জন্যই কিন্তু পড়াশোনাটা করেছি এবং অনেকদিন ধরে তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে। এবং তোমাদেরও বলবো আর কিন্তু সময় নষ্ট করবে না। দেখো এই যে গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কিছুর জন্যই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। এখন আপাতত কিন্তু তোমরা কম্পিটিটিভ ফিল্ডের জন্য পড়াশোনা করো। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট, দেখো এই গ্রুপ সি গ্রুপ ডি তে কিন্তু তোমার কম্পিটিটিভ ফিল্ডের যে সিলেবাস, সেই সিলেবাসেই কিন্তু এক্সামটা হয় সাধারণত। ঠিক আছে, কিছু এদিক ওদিক হয়, সে যখন আমি পড়াবো তোমাদের আমি কিন্তু বলে দেবো। বাট যারা অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 বা 11, 12 এগুলো হওয়ার ইচ্ছা আছে যাদের, তো তাদের আমি বলবো যে তোমাদের যে সাবজেক্ট যেগুলো আছে, যারা বিএড রিসেন্টলি করে নিয়েছো, ঠিক আছে, বা বিএড যারা করছো, তাদেরকে বলবো যে তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা কিন্তু এখন বেশি হলো না হলেও 1 ঘন্টা বা 2 ঘন্টা করে কিন্তু পড়তে থাকো। কারণ পরীক্ষা যেহেতু হবে বলেছে, সুতরাং কিন্তু সবাই প্রিপারেশন নিতে শুরু করে দাও, আর কিন্তু ওয়েট করো না বা অপেক্ষা করো না। এরপরে আমি বলবো যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়বে, তারা কিন্তু কম্পিটিটিভ ফিল্ডের কিন্তু পড়াশোনাটা করো। ঠিক আছে, দেখো আমরা জানি যে পিএসসির কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বা অনেকগুলো নিউ রিক্রুটমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। রিসেন্টলি কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে ডিসেম্বর মাসে অনেকগুলো কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল এবং দেখো সুপ্রিম কোর্টে দেখো আবার একটা ওবিসি কেসের জন্য কিন্তু আটকে আছে। যদি কোনো কারণে ওবিসি কেসটা সলভ হয়ে যায়, দেখো মানে হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে প্রচুর কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু আবার শুরু হয়ে যাবে। সুতরাং কিন্তু প্রিপেয়ার থাকো তোমরা। একটা কথা মাথায় খেয়াল রাখবে, তোমরা কিন্তু এখন কিন্তু মাঠে ঘাটে খেটে কিন্তু তোমরা খেতে পারবে না। তোমরা চাকরি করতে চাইলে নিজেরা কিন্তু পড়াশোনা করো, সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, এটা বলার জন্য আমি তোমাদের কাছে এসেছিলাম। তো আজকে এখান পর্যন্ত, সবাই প্রিপারেশন শুরু করে নাও। আর তোমরা যারা কম্পিটিটিভ ফিল্ডের জন্য পড়তে চাও, তারা কিন্তু আমার ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমি অ্যাডমিশনের আমি একটা ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7872141322। আবার বলে দিচ্ছি 7872141322। তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত আমি শেষ করলাম। এবং যারা এই জাজমেন্টের পুরো কমপ্লিট পড়তে চাও, এখানে অনেক কিছু আছে, আমি কিন্তু তোমাদের অনেকগুলো পেজ তোমরা দেখতে পাচ্ছ, কতগুলো পেজ, অনেক পেজ। ঠিক আছে, এতগুলো আমার পক্ষে কিন্তু বলা সম্ভব নয়।
ঠিক আছে, তোমরা কিন্তু আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা কিন্তু প্রত্যেকে পড়ে নিবে। ঠিক আছে, আমি কিন্তু মেন মেন পয়েন্ট গুলো বললাম। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।